আচ্ছা, বাংলাদেশ আর ব্রাজিল দুটো দেশ পৃথিবীর দুই প্রান্তে, তাই না? কিন্তু শুনলে অবাক হতে হয়, এই দুই দেশ মিলে এমন এক বাণিজ্যিক বন্ধুত্ব গড়ে তুলেছে যা সত্যিই অবাক করার মতো। কিন্তু প্রশ্ন হলো, এই অসম্ভবটা সম্ভব হলো কিভাবে? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো এই পুরো গল্পটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই দূরবর্তী অংশীদারিত্ব আর কৌশলগত সম্পর্কর ব্যাপারটা। তারপর নজর দেব তাদের দ্বিমুখী বাণিজ্য প্রবাহে, বিশেষ করে তুলার মতো গুরুত্বপূর্ণ সংযোগ নিয়ে কথা বলবো। জানব এই বাণিজ্য সেতুটা কিভাবে তৈরি হলো, আর সবশেষে দেখব এর ভবিষ্যৎ সম্ভাবনা কি। তো চলুন শুরু করা যাক। আর শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় তা হলো এই সম্পর্কের সবচেয়ে অবাক করা দিকটা, মানে এদের মাঝের ভৌগোলিক দূরত্ব। ভাবার বিষয়, তাই না? কিভাবে বিশ্বের দুই কোণার দুটো দেশ একে অপরের জন্য এতটা জরুরি বাণিজ্য অংশীদার হয়ে উঠল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আর মজার ব্যাপার হলো, এর উত্তরটা কোনো জটিল সমীকরণে লুকিয়ে নেই, বরং আছে খুব সহজ কিন্তু দারুণ এক অর্থনৈতিক যুক্তি। আর সেই যুক্তিটা হলো কৌশলগত পরিপূরকতা। শব্দটা শুনতে ভারী হলেও বিষয়টা কিন্তু খুব সোজা। এর মানে হলো, যখন দুটো দেশের অর্থনীতি এমন হয় যে একজনের শক্তি আরেকজনের চাহিদা মেটায়, মানে ব্রাজিলের যা আছে বাংলাদেশের ঠিক সেটাই দরকার, আবার বাংলাদেশ যা তৈরি করে তার জন্য ব্রাজিলের বাজার একদম তৈরি। ব্যাপারটা অনেকটা একটা পাজেলের দুটো টুকরোর মতো, একদম পারফেক্ট ফিট। আচ্ছা, এই যে পারফেক্ট ফিটের কথা বললাম, চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি, মানে ঠিক কোন কোন পণ্য এই সম্পর্কটাকে এতটা মজবুত করে তুলেছে। এখানে বিষয়টা একদম পরিষ্কার। একদিকে দেখুন ব্রাজিল বাংলাদেশকে কি দিচ্ছে, মূলত কৃষিপণ্য আর শিল্পের কাঁচামাল, যেমন কাঁচা তুলা, চিনি, শস্য। আর অন্যদিকে বাংলাদেশ সেই কাঁচামাল ব্যবহার করে কি তৈরি করছে? তৈরি পোশাক আর অন্যান্য টেক্সটাইল পণ্য, যা তারা ব্রাজিলে বিক্রি করছে। এটা একটা ক্লাসিক সাপ্লাই চেইন, তাই না? একজন কাঁচামাল যোগাচ্ছে, আরেকজন সেটাকে ফিনিশড প্রোডাক্ট বানিয়ে আবার তার কাছেই পাঠাচ্ছে। আর যদি সংখ্যার দিকে তাকাই তাহলেই বোঝা যায় এই সম্পর্কটা কতটা বড় হচ্ছে। দেখুন, লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতিতে বাংলাদেশের রপ্তানি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সম্প্রতি প্রায় $187 মিলিয়ন পৌঁছে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে দুই দেশের ডেটাতে মাঝে মাঝে একটু পার্থক্য দেখা যায়। যেমন কোনো হিসাবে দেখা যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ থেকে প্রায় $257 মিলিয়ন পণ্য আমদানি করেছে। এই ছোটখাটো পার্থক্যগুলো আসলে শিপিং বা ভ্যালুয়েশন পদ্ধতির জন্য হয়, কিন্তু আসল কথা হলো ব্যবসার গ্রাফটা কিন্তু সবসময় ওপরের দিকেই থাকছে। এই যে ব্রাজিলের রপ্তানির কথা বলছে, তার মধ্যে কয়েকটা পণ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন কাঁচা তুলা, চিনি, শস্য, এরাই প্রধান। আর এই সবগুলোর মধ্যে একটা পণ্য আছে যেটা আসলে এই পুরো সম্পর্কের মূল চালিকা শক্তি। তো চলুন এবার এই বাণিজ্য গল্পের আসল হিরোর সাথে পরিচিত হওয়া যাক। আর সেই হিরো হল তুলা। এখন প্রশ্ন হল, তুলা কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণটা খুবই পরিষ্কার। তুলা হলো বাংলাদেশের অর্থনীতির যে মূল ইঞ্জিন, মানে আমাদের বিশ্বসেরা তৈরি পোশাক শিল্প, তার জ্বালানি। সহজ কথায়, ব্রাজিলের তুলা ছাড়া বাংলাদেশের অসংখ্য পোশাক কারখানার চাকা ঘোরানো কিন্তু বেশ কঠিন হয়ে পড়বে। শুধু একটা সংখ্যা দিলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। 1.9 মিলিয়ন, মানে প্রায় ১৯ লাখ বেল তুলা। ভাবা যায়? ধারণা করা হচ্ছে ২০২৪-২৫ সালে ব্রাজিল থেকে ঠিক এই পরিমাণ তুলা বাংলাদেশে আসবে। এর মানে হলো বাংলাদেশের মোট তুলা আমদানির প্রায় ১/৪ আসছে ব্রাজিল থেকে। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় সম্পর্কটা কতটা গভীরে পৌঁছেছে। আর এই তুলার বেলের যাত্রাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবুন একবার, ব্রাজিলের কোনো এক খামারে তুলাটা তোলা হলো, সেখান থেকে জাহাজে করে পাড়ি দিল হাজার হাজার কিলোমিটার সমুদ্রপথ। তারপর এসে পৌঁছালো বাংলাদেশে, যেখানে সেটা সুতোয় পরিণত হলো, সেই সুতো থেকে কাপড়, আর সেই কাপড় থেকে পোশাক কারখানায় তৈরি হলো শার্ট বা প্যান্ট, যেটায় মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে আবার বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া হলো। কি দারুণ একটা গ্লোবাল জার্নি, তাই না? কিন্তু এত বড় আকারের বাণিজ্য তো আর এমনি এমনি হয় না, তাই না? শুধু পণ্য আদান প্রদানই সব নয়, এর পেছনে লাগে একটা মজবুত ভিত্তি, একটা শক্তিশালী কূটনীতি আর প্রাতিষ্ঠানিক কাঠামো। চলুন এবার সেই কাঠামোর দিকেই একটু নজর দেওয়া যাক, যেটাই বিশাল বাণিজ্য সেতুটাকে ধরে রেখেছে।
দেখুন, সম্পর্কের শুরুটা কিন্তু হয়েছিল একেবারে স্বাধীনতার পরপরই। ১৯৭২ সালে ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি দেয়, ৭৪-এ ঢাকায় দূতাবাসও খোলে। তবে আসল মোড় আসে ২০০৯ সালে। একটা লম্বা বিরতির পর ব্রাজিল যখন আবার ঢাকায় তাদের দূতাবাস চালু করে, সেটা ছিল একটা বিরাট ব্যাপার। এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল যে ব্রাজিলের সম্পর্কটাকে খুবই গুরুত্বের সাথে দেখছে এবং বাণিজ্য বাড়াতে তারা সত্যি আগ্রহী। শুধু দূতাবাস নয়, এর পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠান আছে যারা পর্দার আড়াল থেকে কাজ করে যাচ্ছে, যেমন আমাদের দেশের এফবিসিসিআই বা ব্রাজিলের অ্যাপেক্স ব্রাজিল, আর দুই দেশের যৌথ চেম্বার বিবিসিসিআই। এদের কাজটা কি? এদের কাজ হল দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ তৈরি করে দেওয়া, তথ্য আদান-প্রদান করা আর যে কোনো সমস্যা হলে তার সমাধান করা। মানে বাণিজ্যের চাকাটাকে সচল রাখার জন্য যে গ্রিজ দরকার, সেটাই এরা যোগান দেয়। তো এত কিছু তো হলো, এখন প্রশ্ন হলো এই সম্পর্কের ভবিষ্যৎ কি? সামনে কি কি সুযোগ আছে আর কি কি চ্যালেঞ্জই বা আসতে পারে? চলুন এবার সেদিকেই তাকানো যাক। এখানে ভবিষ্যতের একটা সম্ভাব্য চিত্র দেওয়া আছে। দেখুন, একদিকে সুযোগ কিন্তু অনেক, যেমন মার্কাসুরের মতো দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে একটা বড় বাণিজ্য চুক্তির সম্ভাবনা আছে। আবার শুধু তুলা বা পোশাকে আটকে না থেকে নতুন নতুন পণ্যে বাণিজ্য বাড়ানো যেতে পারে। কিন্তু অন্যদিকে চ্যালেঞ্জও কম নয়। ১৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে যে লম্বা শিপিং সময় লাগে, সেটা একটা বড় সমস্যা। মুদ্রার হারের ওঠানামা তো আছেই, যা ব্যবসার খরচকে প্রভাবিত করে। কাজেই সাফল্য নির্ভর করবে এই সুযোগ আর ঝুঁকিগুলোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করার ওপর। তার মানে মূল বিষয়টা হলো, সামনে এগোতে হলে শুধু বিচ্ছিন্নভাবে পণ্য কেনাবেচা করলেই চলবে না। দরকার হবে একটা শক্তিশালী সিস্টেম, মানে দুই দেশের মধ্যে আরও নিবিড় সহযোগিতা, আরও ভালো লজিস্টিক্স আর দক্ষ পার্টনার ম্যানেজমেন্ট। ভবিষ্যতের সাফল্য নির্ভর করছে এই সিস্টেমগুলোর ওপরেই। আর সবশেষে এই একটি কথাই হয়তো পুরো আলোচনাটাকে এক সুতোয় গেঁথে ফেলে: দূরত্বটা বাস্তব, কিন্তু কৌশলগত পরিপূরকতাও বাস্তব। আসলেই তাই, বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে ভৌগোলিক দূরত্বটা অস্বীকার করার উপায় নেই, এটা একটা কঠিন বাস্তবতা। কিন্তু তাদের অর্থনৈতিক চাহিদাগুলো একে অপরকে এতটাই নিখুঁতভাবে পূরণ করে যে সেই দূরত্বটা শেষ পর্যন্ত একটা সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয় না। আর এটাই হলো এই অবিশ্বাস্য বাণিজ্য কাহিনীর মূল চালিকা শক্তি।